স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলের আরও 2 সেনা নিহত। এরপরই জানিয়ে দেব মৌরতানিয়ায় অভিবাসী বাহী নৌকাডুবে 89 জনের মৃত্যু। তারপরেই জানিয়ে দেব ইরানে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন আজ। সর্বশেষ জানিয়ে দেব কোন নীতিতে এগিয়ে যাবে লেবার পার্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরো খবর। গাজায় আগ্রাসন চালাতে গিয়ে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের আরও 2 সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। এছাড়া আরও 2 সেনা আহতও হয়েছেন। বুধবার উত্তর গাজায় যুদ্ধ চলাকালে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিহত 2 সেনা ক্যাপ্টেন পদমর্যাদায় এবং এর মধ্যে একজন 7ম আর্ম ব্রিগেডের টিম কমান্ডার। বিবৃতিতে বলা হয় কিরিয়াত শমনার 75তম ব্যাটালিয়ন এবং 7ম সার গোলানি ব্রিগেডের টিম কমান্ডার 21 বছর বয়সী ক্যাপ্টেন ইলে এলিশা লুগাসি উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় নিহত হয়েছেন। সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে চলমান যুদ্ধে একই ব্যাটালিয়নের আরও 3 সেনা গুরুতর আহত হয়েছে, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে গাজা শহরের জেজাইয়া এলাকায় হামাসের একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে ইসরায়েলের এই 2 সেনার মৃত্যু নিয়ে গাজায় নিহত ইসরায়েলের সেনা সংখ্যা দাঁড়ালো 676-এ। তবে হামাস বলছে ইসরায়েলের সেনা নিহতের সংখ্যা এর চেয়ে ঢের বেশি। আফ্রিকার দেশ মৌরতানিয়ার উপকূলে অভিবাসী নৌকাডুবে অন্তত 89 জনের মৃত্যু হয়েছে। গত সোমবার এই হতাহতের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার দেশটির সরকারি বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা জানিয়েছে মৌরতানিয়ার কোস্ট গার্ড মরদেহগুলো উদ্ধার করেছে। এই অভিবাসন প্রত্যাশীরা একটি বড় মাছ ধরা নৌকায় করে যাচ্ছিলেন। ওই সময় এটি ডুবে যায়। নৌকা ডুবির পর 9 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 5 বছর বয়সী একটা শিশুও রয়েছে। নৌকাটি মৌরতানিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর এন্দিয়াগো থেকে 4 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। অভিবাসন প্রত্যাশীদের নিয়ে 6 দিন আগে এটি গাম্বিয়া সেনেগাল সীমান্ত থেকে ছেড়ে আসে। নৌকাটির গন্তব্য ছিল ইউরোপ, আর এতে সব মিলিয়ে 170 জন মানুষ ছিলেন। পশ্চিম আফ্রিকার হাজার হাজার মানুষ প্রতি বছর আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরে পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। তাদের আশা ইউরোপে গেলে উন্নত জীবন ও ভালো কাজ মিলবে। তবে উন্নত জীবনের জন্য বিপজ্জনক নৌপথে ইউরোপে আসতে গিয়ে অনেকের সাগরেই সলিল সমাধি হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার 2024 সালের তথ্য অনুযায়ী ইউরোপে যেতে অভিবাসন প্রত্যাশীরা যেসব রুট ব্যবহার করেন তার মধ্যে আটলান্টিক মহাসাগরের রুটটি সবচেয়ে দীর্ঘ। এ কারণে বেশিরভাগ মানুষকে দীর্ঘ সময় নৌকায় অবস্থান করতে হয়। এছাড়া যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেখানে উদ্ধারকারীরাও তাৎক্ষণিকভাবে পৌঁছতে পারেন না। ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ আজ শুক্রবার 5 জুলাই। এই নির্বাচনে ইরানের ভেতরে যেমন ভোট কেন্দ্র থাকছে, তেমনি বিদেশেও ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে করে বিদেশে অবস্থানকারী ইরানিরাও ভোট দিতে পারবেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার ইরানের স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হবে। স্বাভাবিকভাবেই নিয়মে 10 ঘন্টা ভোট গ্রহণ করা হবে, তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও এই নিয়মের মধ্যেই পড়বেন। মূলত গত শুক্রবার নির্বাচনে কোনো প্রার্থী প্রদত্ত ভোটের শতকরা 50 ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় এই নির্বাচন রান অফ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে। এই কারণে ইরানের আইন অনুযায়ী নির্বাচনে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী 2 প্রার্থী অর্থাৎ মাসুদ পেজেশকিয়ান এবং সাইদ জলিলিয়ার মধ্যে 5 জুলাই দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থী অংশ নেবেন তাদের মধ্যে কেউ যদি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতে চান তাহলে তাকে মোট ভোটের 50% বা তার বেশি ভোট পেতে হবে। কোনো প্রার্থী এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারলে নির্বাচন গড়াবে রান অফ, যেখানে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া 2 প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এই রান অফে যে প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কোন নীতিতে আগাবে লেবার পার্টি? দ্য স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার 4 জুলাই ভোট গ্রহণ শেষ হওয়ার পরপর চলছে ভোট গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলে লেবার পার্টির নিরঙ্কুশ জয় নিশ্চিত হয়েছে। প্রতিবেদনে বলা হয় লেবার পার্টির প্রধান কেইর স্টারমার গত মাসে শ্রমের ইস্তেহারের উপর ভিত্তি করে জনগণকে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি জানান, তারা ক্ষমতায় এলে তাদের নীতি হবে ব্যবসায়ীপন্থী এবং কর্মী বান্ধব। সর্বপ্রথম দেশে অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দলটি। এজন্য কঠোর আর্থিক কাঠামো অনুসরণ করা হবে এবং ব্যয়ের পরিবর্তে বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে। বেসরকারি স্কুল সহ অন্যান্য করহীন খাতকে করের আওতায় আনা হবে। এছাড়াও 15 লাখ নতুন আবাসন নির্মাণ এবং দেশের স্বাস্থ্য পরিষেবাকে শক্তিশালী করা হবে। আর বিনা দোষে উচ্ছেদ নীতির সমাপ্তি ঘটবে। এছাড়াও আরও প্রতিশ্রুতি দিয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ সরকারের পতনের মধ্য দিয়ে দেশটির আরও শৃঙ্খল এবং কেন্দ্রবাদী লেবার পার্টি প্রতিষ্ঠিত হবে বলেও ধারণা করা হচ্ছে। লেবার পার্টির দলীয় নেতারা নিজেদেরকে সমাজতান্ত্রিক ফায়ার ব্র্যান্ড হিসেবে নয়, বরং বিচক্ষণ ব্যবস্থাপক হিসেবে প্রচার করে থাকেন। যুক্তরাজ্যে টানা 14 বছর ধরে ক্ষমতায় ছিল কনজারভেটিভ পার্টি। ভোটাররা এবারের নির্বাচনের আগে থেকেই ক্ষমতাসীনদের প্রতি হতাশা প্রকাশ করেছিল। আবার অন্যদিকে লেবার পার্টিকে ভোট দেওয়ার ব্যাপারেও আগ্রহী ছিল তারা।